কানের দুল ছিনতাই করে গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক। ঘন ঘন লোডশেডিং, রাতে অন্ধকার নামে চট্টগ্রাম বিমানবন্দরে। জানাবো সিজার করতে গিয়ে নবজাতকের একাধিক অঙ্গ কেটে মৃত্যুর অভিযোগ। এবং সর্বশেষ জানাবো দলমতের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। কানের দুল ছিনতাই করে গিলে ফেলার চেষ্টা, ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক। রাজধানীর কমলাপুরে এক নারী পথচারীর কানের দুল ছিনতাই করে তা গিলে ফেলার চেষ্টা করেছিল শাহেদ। তবে ট্রাফিক পুলিশের তৎপরতায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। সকাল 10টা 10 মিনিটের দিকে কমলাপুরের মিয়ামি বাস কাউন্টারের সামনে প্রধান সড়কে এই ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক নারী পথচারীর কান থেকে দুল ছিনিয়ে নিয়ে তা গিলে ফেলার চেষ্টা করেন শাহেদ। এ সময় কমলাপুর এক এলাকায় দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন। পরে আটক শাহেদকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ঘন ঘন লোডশেডিং, রাতে অন্ধকার নামে চট্টগ্রামের বিমানবন্দরে। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। পিডিবি জরুরি দুটি ফিডার সংযোগ থাকা সত্ত্বেও জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতির কারণে বিমানবন্দরটি লোডশেডিংয়ের আওতাভুক্ত রাখা যাচ্ছে না। বর্তমানে দিনে অন্তত 10 থেকে 12 বার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। এতে করে বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম প্রভাব পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বিকল্প ব্যবস্থা থাকায় বিমান ওঠানামা এবং অন্যান্য অপারেশনাল কার্যক্রমে কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানায়, গুরুত্বপূর্ণ এই স্থাপনায় বিদ্যুৎ চলে যাওয়ার পর নিজস্ব জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হচ্ছে। তবে জেনারেটর চালু হতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। ফলে রাতে বিদ্যুৎ গেলে ওই সময়টুকু বিমানবন্দরের বিভিন্ন অংশ অন্ধকার নেমে আসে। অবশ্য অপারেশনাল যন্ত্রপাতিগুলোতে পৃথক আইপিএস ব্যাকআপ থাকায় বিমান ওঠানামা সহ গুরুত্বপূর্ণ কার্যক্রমে বড় ধরনের কোনো জটিলতা হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় গ্রিডে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় প্রায় অর্ধেকে নেমে আসার খবর পাওয়া গেছে। স্বাভাবিক কার্যক্রমের জন্য চট্টগ্রামে দৈনিক প্রায় 350 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন হলেও কোনো দিন সরবরাহ নেমে দাঁড়ায় 180 থেকে 190 মিলিয়ন ঘনফুটে। গ্যাস সংকটের পেছনে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালগুলো সরবরাহ পরিস্থিতি গুরুত্বপূর্ণ। সবশেষে 19 আগস্ট এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে এলএনজি কার্গোর সংকটে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছে। এর ফলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আরও কমেছে। চট্টগ্রামের গ্যাস সংকটের প্রভাব ইতোমধ্যে আবাসিক গ্রাহক, শিল্প কারখানা ও সিএনজি স্টেশন থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় নগরের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। গত কয়েক সপ্তাহে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার খবর এসেছে। বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, সারা দেশের ন্যায় বিমানবন্দরেও কিছুটা লোডশেডিং হচ্ছে। এতে করে বিমানবন্দরের দৈনন্দিন কার্যক্রমে কিছুটা প্রভাব পড়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, চট্টগ্রামের বিমানবন্দরে পিডিবির দুটি জরুরি লাইন রয়েছে। এরপর বিদ্যুৎ চলে গেলে বিমানবন্দরে নিজস্ব জেনারেটর চালু করতে হয়। এটি চালু হতে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগে। এই সময়টুকুতে বিমানবন্দর কিছুটা অন্ধকার দেখা যায়। তবে অপারেশনাল কাজে ব্যবহৃত যন্ত্রপাতিগুলোতে আলাদা আইপিএস এর মাধ্যমে ব্যাকআপ রয়েছে। এই কারণে বিমান চলাচল সংক্রান্ত অপারেশনাল কাজে কোনো জটিলতা হচ্ছে না। মূলত লাইটিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সিজার করতে গিয়ে নবজাতকের একাধিক অঙ্গ কেটে মৃত্যুর অভিযোগ। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতালে সিজার করাতে এসে এক নবজাতকের মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল 10টায়
দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রোগী স্বজনদের অভিযোগ, চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের অবহেলা ও অসাবধানতায় অস্ত্রোপচারের সময় শিশুর মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেলা হয়েছে। এতে নবজাতকটির মৃত্যু হয়েছে। ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাথায় আঘাতে নয়, সিজারের আগে অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতাল ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামের সাগর হাসানের স্ত্রী তাসমিরার প্রসব বেদনা উঠলে পরিবারের সদস্যরা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর প্রসূতিকে লেবার ওয়ার্ডে ভর্তি করে দ্রুত সিজারের কথা জানান। পরে সকাল 10টার দিকে গাইনি বিভাগের কনসালটেন্ট আয়েশা আক্তারের নেতৃত্বে প্রসূতিকে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা প্রসূতির স্বজনদের জানান তাদের ছেলে সন্তান হয়েছে। একই সঙ্গে নবজাতকের অবস্থা সংকটাপন্ন। তখন পরিবারের সদস্যরা নবজাতকটিকে দেখতে চাইলেও তারা দেখা করতে দেয়নি। পরে সন্দেহ হয় স্বজনরা নবজাতকটিকে দেখতে গেলে নার্সরা জানায় তাদের মৃত শিশুর জন্ম হয়েছে। চিকিৎসক ও নার্সের অসংলগ্ন কথাবার্তায় স্বজনরা নবজাতকটি কোলে নিয়ে দেখতে পায় নবজাতকের মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেলা হয়েছে। এই ঘটনায় স্বজনরা কথা বলতে চাইলে ডাক্তার কথা না বলে চলে যান। এ সময় রক্তাক্ত কাপড়ে নবজাতকটিকে পেঁচিয়ে কোলে নিয়ে বিচার চাইতে লেবার ওয়ার্ড থেকে হাসপাতালটির তত্ত্বাবধায়কের কক্ষে যাচ্ছিলেন মৃত নবজাতকটির খালা রহিমা খাতুন। এ সময় তিনি বলেন, 5 দিন আগে আমার বোন তাজমিরার বাচ্চা যখন নড়াচড়া করছিল না, তখন হাসপাতালে ভর্তি করি। সেই সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় বাচ্চা ও মা ভালো আছে বলে জানায় চিকিৎসকরা। আজ ভোরে প্রসব বেদনা উঠলে চিকিৎসকের পরামর্শে সিজার করি। সিজারের পরে বাচ্চা আমাদের কাছে একটি বারের জন্য দেয়নি। শিশুটি যদি মারাই যাবে, অপারেশনের পর জানালো না কেন? জোর করে 3 ঘন্টা পর বাচ্চা দেখতে গিয়ে দেখি শিশুটির মাথা সহ বিভিন্ন স্থানে কাটা। তারপরেও ঠিকমতো চিকিৎসা করায়নি চিকিৎসকরা। পরে জানায় শিশুটি মারা গেছে। তারপরেও শিশুটি কোলে নেওয়ার পর নড়ে চড়ে উঠলে দ্রুত অন্য শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি ক্লিনিকে নিলে তারা জানায় শিশুটি মারা গেছে। তিনি অভিযোগ করেন, মৃত্যুর পরেও শিশুটিকে নিয়ে হাসপাতাল চিকিৎসকরা খেলা করেছে। শিশুটির বাবা সাগর হাসান বলেন, চিকিৎসকরা সিজারের টেবিলে নিয়ে 3 ঘন্টা পর মাথা কাটা বাচ্চা দিয়েছে। তারপরেও নবজাতকটির চিকিৎসা অবহেলা করেছে। চিকিৎসকের অবহেলায় ওই নবজাতক মারা গেছে দাবি করে এই ঘটনায় বিচার চান তিনি। কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, লেবার ওয়ার্ডে তাজমিরা সুস্থ থাকলেও এখনও তাকে এসবের কিছু জানানো হয়নি। তাকে বলা হয়েছে তোমার ছেলে হয়েছে, কিছুটা অসুস্থ, চিকিৎসা চলছে। আমাদের প্রথম সন্তান ছেলে হবে বলে সবাই খুশি হয়েছিল। 2 পরিবারের আনন্দের বন্যা বইছিল। এখন সবাইকে কি বুঝ দিব? এ ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার চাই। সুষ্ঠু বিচার হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তবে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডক্টর আহসান কবির বাপ্পি বলেন, নবজাতকের শরীরে যেসব ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে সেসব সিজারের কেটে ফেলার নয়। ধারণা করছি সিজারের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে শিশুটির মৃত্যুর সঠিক কারণ ও চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। দলমতের ঊর্ধ্বে উঠে নতুন রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের আহ্বান চরমোনাই পীরের। বাংলাদেশের নবনির্বাচিত 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান এবং দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য নতুন রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান। বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়, তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। বিএনপির মহাসচিবের পদ থেকে তাকে পদত্যাগ করতে হয়েছে। এর কারণ হলো রাষ্ট্রপতি দেশের সর্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতীক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাজনীতিতে সততা এবং বিরল বিষয়ে পরিণত হয়েছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। একই সঙ্গে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড় খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার সাধনা সর্বজন বিদিত। এমন ব্যক্তি রাষ্ট্রপতির আসনের সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করি যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবনে যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রূপান্তর করতে পারবেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।